নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজ সম্পূর্ণ একটা নতুন ভিডিও ইংরেজি বিষয়ের, এবং আজকের টপিক হচ্ছে ইংরেজি ব্যাকরণের ক্লজ। এই ক্লজ নামটা শুনলে অনেকেই কিন্তু অনেক চিন্তাভাবনা মাথায় আসে, অনেকে ঘাবড়ে যান যে কি বিষয়টা কি অ্যাকচুয়ালি কিভাবে আমরা ক্লজটাকে চিনব। বিশেষ করে সিটেট বা টেটে কিন্তু এই ক্লজ থেকে প্রচুর প্রশ্ন আসছে ইদানিং, এবং প্রশ্নগুলো এমন হয় যে কিছু সেন্টেন্স দিয়ে বলা হয় যে এটা কোন ক্লজ, সেটা আপনারা আইডেন্টিফাই করুন বা নিচে অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক সেটা বেছে নিন। তাহলে এমন নানান প্রশ্ন আগামীতে যাতে একদম সহজ জলের মতো, দিনের আলোর মতো পরিষ্কার করতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা। এই যে ক্লজ, এই ক্লজ পড়তে গিয়ে আমরা নানা রকমের টার্ম পাবো। কোথাও ডিপেন্ডেন্ট ক্লজ, কোথাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোথাও নাউন ক্লজ, কোথাও অ্যাডভার্বিয়াল ক্লজ, কোথাও অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই ধরনের গালভরা অনেক শব্দ কিন্তু আমরা পাবো। তাহলে সেগুলো শুনে ঘাবড়ে গেলে কিন্তু চলবে না। আমাদের আজকের অ্যাপ্রোচটা এমন হবে যে আমরা যে কোনো বাক্য দেখলে খুব সহজে যাতে চিনতে পারি এটা নাউন ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে বাক্যের কোন অংশটা ডিপেন্ডেন্ট ক্লজ আর কোন অংশটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা যেন পরিষ্কারভাবে আমরা আজকের পর থেকে চিনতে পারি। আসলে এই যে ক্লজ বিষয়টা, এটা হচ্ছে একটা বাক্যের কিছুটা অংশ, পার্ট অফ সেন্টেন্স। সেই সেন্টেন্সের এমন কিছু কি ওয়ার্ড বা এমন কিছু বিষয় রয়েছে যেগুলো দেখলে কিন্তু আমরা পরিষ্কার বলতে পারবো কোনটা কি ক্লজ। চলুন একটা সেন্টেন্স দিয়ে আমরা শুরু করি। যদি এরকম একটা বাক্য থাকে, আই নো দ্যাট হি ইজ আ গুড বয়। আই নো দ্যাট হি ইজ আ গুড বয়। এখানে দেখুন, এই যে বড় বাক্যটা বললাম, এটাকে যদি আমরা ছোট ছোট টুকরে ভাগ করি, আই নো দ্যাট হি ইজ আ গুড বয়, এই দুটো পার্টে যদি আমরা ভাগ করে নিই, তাহলে যে ক্লজের বিষয়টা, যে রহস্যটা, সেটা আমরা কিভাবে বের করছি এর মধ্যে থেকে, সেটা এবার ভালোভাবে দেখুন। যে আমি জানি, এই অংশটার মানে কি? আমি জানি। আরেকটু ভেতরে ঢুকি, এই যে আই মানে হচ্ছে আমি। সাবজেক্ট প্রেডিকেট এই বিষয়গুলোকে নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই, আমরা প্রত্যেকে জানি এখানে আই হচ্ছে সাবজেক্ট আর নো হচ্ছে এখানে ভার্ব। আরেকটু স্পেসিফিক্যালি যদি বলি, এই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কেন? যে ভার্বটা অর্থটাকে সম্পূর্ণ করছে। নো ভার্বটা যে সম্পূর্ণ অর্থটা প্রকাশ করছে, এর অর্থটা প্রকাশ করার জন্য বা এই যে আমি জানি এই বিষয়টা বোঝানোর জন্য ওকে কিন্তু কারোর ওপর ডিপেন্ড করতে হচ্ছে না, কারোর ওপর নির্ভর করতে হচ্ছে না। যেহেতু নির্ভর করতে হচ্ছে না, তাহলে এই আই নো, এই পার্টটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন বলা যেতে পারে। তাহলে এই অংশটুকু হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। স্বাধীনভাবে বাক্যটা তার অর্থ প্রকাশ করছে, এই পোর্শনটা, এবং সেই অর্থ প্রকাশের জন্য তাকে কারোর ওপর নির্ভর করতে হচ্ছে না। তাহলে এই পার্টটুকুকে আমি এর আগে শুরুতেই বলেছি যে ক্লজ মানে বাক্যের একটা অংশ। তাহলে বাক্যের এই অংশটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এইটুকু অংশ আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা পরের অংশটা দেখব। দ্যাট হি ইজ আ গুড বয়। এই পোর্শনটা আমি যখন বলছি দ্যাট হি ইজ আ গুড বয়, মনে হচ্ছে না যে না এর আগে হয়তো কোনো একটা গল্প আছে বা কিছু একটা ব্যাপার আগে বলা হয়েছে, যেটা এই দ্যাট হি ইজ আ গুড বয় এই কথাটা বলার পরেও মানেটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তাহলে এই পার্টটা, দ্যাট হি ইজ আ গুড বয়, এই পার্টটা কখনোই কিন্তু নিজে স্বাধীনভাবে তার মানেটা প্রকাশ করতে পারছে না। এর কমপ্লিট মানেটা তখনই পূর্ণ হবে, তখনই পুরোপুরি প্রকাশ পাবে যখন সে
এই যে প্রথম অংশটা যেটা দিয়ে আমি শুরু করলাম, আই নো দ্যাট হি ইজ এ গুড বয়, পুরো সেন্টেন্সটা আমি যতক্ষণ না বলছি, তার মানে এই পার্টটা ছাড়া এই পার্টটা কিন্তু অসম্পূর্ণ। তাহলে একে কিন্তু এর ওপর নির্ভর করতে হচ্ছে, ডিপেন্ড করতে হচ্ছে। সেই জন্য বাক্যের এই পোর্শনটাকে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি এইটুকু অংশ ক্লিয়ার করতে পেরেছি যে কোন অংশটুকুকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছে, কোন অংশটুকুকে ডিপেন্ডেন্ট ক্লজ বলছে। এই কথাগুলোর মানে দিয়েই কিন্তু পরিষ্কার, ডিপেন্ডেন্ট কারোর উপর নির্ভর করছে, ইন্ডিপেন্ডেন্ট সে স্বাধীন, তার নিজের অর্থ প্রকাশের জন্য কারোর উপর নির্ভর করতে হচ্ছে না। এবারই দেখুন আসল মজাটা, এই যে ডিপেন্ডেন্ট ক্লজ আমরা চিনে গেলাম, এর আবার তিনটে রূপ রয়েছে, আর এই তিনটে রূপ থেকেই প্রশ্নগুলো উঠে আসে। কখনো সে নাউন হিসেবে দেখা দেয়, কখনো সে অ্যাডজেক্টিভ হিসেবে দেখা দেয়, কখনো আবার সে অ্যাডভার্ব হিসেবে থাকে। তাহলে কখন কিভাবে সে থাকছে সেটা আমরা কিভাবে চিনব এই ডিপেন্ডেন্ট ক্লজটা, সেটা এখন আমরা খুঁজব। প্রথমে দেখুন এই যে নাউন, আমরা একটা বিষয়ে খুব ভালোভাবে জানি যে বেশিরভাগ ক্ষেত্রে, মোটামুটি ধরুন 99% কেসেই বাক্যের যে মূল ভার্ব, এখানে যেমন নো, মূল ভার্ব তাকে যদি কি বা কাকে দিয়ে, কি বা কাকে, মানে হোয়াট বা হুম, এটা দিয়ে যদি প্রশ্ন করা যায় মূল ভার্বকে, তাহলে যে উত্তরটা পাবো সেটা যদি একটা ওয়ার্ড হয় বা বাক্যের কিছুটা অংশও হয়, সেটা কিন্তু সবসময় নাউন বা নাউন ক্লজ হবেই হবে। দেখুন, আই নো দ্যাট হি ইজ আ গুড বয়, এখানে মেন ভার্ব নো, আমি একে প্রশ্ন করছি হোয়াট ডু আই নো, আমি কি জানি। উত্তরটা কি আসবে, যে আই নো দ্যাট হি ইজ আ গুড বয়। দ্যাট হি ইজ আ গুড বয়, এই পুরো বাক্যাংশটা একসাথে, এই বাক্যের অংশটা একসাথে একটা নাউনের মতো কাজ করছে, নাউন হিসেবে প্রকাশ পাচ্ছে। আর সেই জন্য এই অংশটাকে কিন্তু আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এই অংশটা হচ্ছে নাউন ক্লজ। কি বা কাকে দিয়ে মেন ভার্বকে প্রশ্ন করুন, যে উত্তরটা পাবেন সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই নাউন হবে, বা বাক্যের অংশ থাকলে সেটা নাউন ক্লজ হবে। আশা করি এইটুকু অংশ বোঝাতে পারলাম। কনফিউশন থাকলে অবশ্যই সেটা সেই জায়গায় কমেন্টে জানাবেন। আমরা নাউন ক্লজটা বুঝলাম, এবার আসুন অ্যাডজেক্টিভের। আচ্ছা, অ্যাডজেক্টিভ বিষয়টা কি আমরা প্রত্যেকেই জানি, যে যে সব শব্দ বা বাক্যের অংশ সেই বাক্যের নাউন বা প্রোনাউনকে নিয়ে কিছু বলে, তার দোষগুণ হতে পারে, তার বিভিন্ন পরিচয় সম্বন্ধে আমাদেরকে জানায়, সেই শব্দ বা বাক্যাংশটাকেই কিন্তু অ্যাডজেক্টিভ বলছে। আর বাক্যাংশ যখন হয়ে যাচ্ছে, শব্দটা তো অ্যাডজেক্টিভ হলো, বাক্যাংশ যখন সেটা হয়ে যাচ্ছে, মানে বাক্যের একটা অংশ, পার্ট অফ আ সেন্টেন্স, তখন সেটা হয়ে যাচ্ছে ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ মানেই বাক্যের অংশ, শব্দ যখন আসছে তখন সেটা অ্যাডজেক্টিভ হচ্ছে। এবার আমরা খুঁজে বার করব অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা। আর অ্যাডজেক্টিভ ক্লজ প্রত্যেকেই জানি, এই যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই পুরো বিষয়টাই ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আমরা শুরু থেকে আসছি। নাউন ক্লজটা যখন করলাম তার আগে ডিপেন্ডেন্ট ক্লজ করেছি, এটাও কিন্তু প্রথমে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ পার্টটা দেখব, তারপরে খুঁজবো এটা অ্যাডজেক্টিভ ক্লজ না নাউন ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার দেখুন বাক্যটা খুব ভালো করে, আই নো দ্য ম্যান হু কেম হেয়ার। হু কেম হেয়ার, আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ আমরা প্রত্যেকে জানি যে হু কেম হেয়ার, এই বাক্যের এই অংশটা যখন আমরা বলছি, বাক্যের কিন্তু সম্পূর্ণ মানেটা আমরা বুঝতে পারছি না, মনে হচ্ছে ইনকমপ্লিট কিছু একটা গল্পটা শোনাচ্ছে। কমপ্লিট তখনই হবে যখন আমরা পুরো সেন্টেন্সটা পড়বো। সুতরাং ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই অংশটা কিভাবে বের করব সেটা আমরা এতক্ষণে বুঝে গেছি। এবার দেখুন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে এখন আলোচনা করছি। অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কিভাবে চিনবো খুব ভালো করে দেখুন, যেভাবে আমরা অ্যাডজেক্টিভটাকে চিনি। অ্যাডজেক্টিভের মানে আমি শুরুতে বললাম,
নাউন বা প্রোনাউনকে প্রথমে আমাকে খুঁজতে হবে। তাহলে বাক্যটার মধ্যে যে মূল নাউন সেটা কে আছে? দ্য আই নো দ্য দ্য ম্যান, আই নো দ্য ম্যান। তাহলে এখানে মূল যে নাউন সেই তো দ্য ম্যান, সেই মানুষটি। তাহলে হু কেম হেয়ার, কে কে সেখানে এসেছিল? সেই মানুষটি সেখানে এসেছিল। তাহলে হু কেম হেয়ার এই কথাটা বা এই বাক্যের অংশটা কার সম্বন্ধে বলছে? এই মানুষটি সম্বন্ধে বলছে। তাহলে মানুষটি সম্বন্ধে যেহেতু বলছে, এর পরিচয় আমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছে। তাই বাক্যের এই অংশটাকে আমরা কিন্তু চোখ বন্ধ করে বলতেই পারবো যে এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে বলে রাখি, অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ। আর এই অ্যাডজেক্টিভ ক্লজ চেনার কিছু সহজ ট্রিক আছে। এই যে অংশটা, বাক্যের যে অংশটা যখন শুরু হবে, তখন এই যে হু, হুইচ, হুম, হুজ, এই ধরনের শব্দগুলো কিন্তু শুরুতেই থাকবে। যখন এই শব্দগুলো শুরুতে থাকছে তখন কিন্তু খুব সহজে আমরা চিনতে পারবো যে না, বাক্যের এই অংশটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা নাউন বুঝলাম, নাউন ক্লজ বুঝলাম, অ্যাডজেক্টিভ বুঝলাম, অ্যাডজেক্টিভ ক্লজ বুঝলাম। এবার আমরা দেখব অ্যাডভার্ব ক্লজ। বাক্যের কোন অংশটাকে অ্যাডভার্ব ক্লজ বলছে, কিভাবে আমরা সহজে সেটা চিনব, সেটা এবার দেখব। একটা সেন্টেন্স দেখুন, আই উইল গো ইফ ইউ কাম। আচ্ছা, সেন্টেন্সে যাওয়ার আগে আমি একটু ছোট করে বলে নিই, অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাকচুয়ালি কী কাজ করে? বাক্যের মধ্যে যে ভার্ব থাকছে, যে অ্যাডভার্ব থাকছে বা যে অ্যাডজেক্টিভ থাকছে, সেটাকে যে শব্দটা বা যে বাক্যের অংশগুলো মডিফাই করছে, মানে কখন, কোথায়, কেন বা কিভাবে সেই কাজটা হলো, সেটা আমরা যেভাবে জানতে পারছি, এই কাজটা যে করে সেই কিন্তু অ্যাডভার্ব। আর এখানে কোনো একটা শব্দ নয়, কিছু শব্দ একসাথে বসছে, মানে বাক্যের কিছুটা অংশ, যেটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। দেখুন, ইফ ইউ কাম, আই উইল গো ইফ ইউ কাম, আমি যাব যদি তুমি আসো। তাহলে এই বাক্যের যে মূল ভার্ব, এই যে গো, একে আমরা যদি একটা প্রশ্ন করি যে আমি যাব, আমি কখন যাব বা কোন শর্ত, কি কন্ডিশনে আমি যাব, তার উত্তর আসবে ইফ ইউ কাম। তাহলে এক্ষেত্রে এই যে ইফ ইউ কাম, এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ক্লজ, মানে এই অংশটা অ্যাডভার্বের মতো কাজ করছে। আর এই অ্যাডভার্ব ক্লজ চেনার খুব সহজ কিছু উপায় বলে দিচ্ছি। কিছু কনজাংশন আমাদেরকে দেখতে হবে, কিছু কনজাংশন বাক্যের শুরুতে থাকছে কিনা। কি কি কনজাংশন? ধরুন টাইম রিলেটেড কিছু কনজাংশন, হোয়েন, বিফোর, আফটার, ওয়াইল। এই ধরনের কনজাংশনগুলো দিয়ে যখন বাক্য শুরু হবে তখন কিন্তু আমরা বুঝে নেব এটা অ্যাডভার্ব ক্লজ। আবার আরেকটা ধরুন, কোনো কারণ বোঝাচ্ছে, রিজন, যেমন ধরুন বিকজ, সিন্স, অ্যাজ, এগুলো দিয়ে যখন বাক্য শুরু হবে তখনও কিন্তু সেটা অ্যাডভার্ব ক্লজ। আবার ধরুন কোনো কন্ডিশন বা শর্ত, ঠিক যে এই বাক্যটার ক্ষেত্রে যেরকম ভাবে ব্যবহার করা হলো, ইফ, ইফ, আনলেস। আনলেস কথার অর্থ হচ্ছে যদি না। তাহলে মোটামুটি এই ধরনের শব্দগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই চিনে নিতে পারবো যে বাক্যের এই অংশটা অ্যাডভার্ব ক্লজ। তাহলে বন্ধুরা, গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু আজকে আমরা কভার করলাম, ক্লজ। সেই ক্লজের নানান রূপ, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজগুলোর যে তিনটে ভাগ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এবং সেগুলো
এক ঝলকে দেখে আমরা চট করে বলে দিতে পারবো যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। তাহলে এই বিষয়গুলো আমরা আগামীতে আরও বেশি প্র্যাকটিস করব। মূল কনসেপ্টটা কিন্তু আজকে আমরা জেনে গেলাম। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আরও যদি কোনো নতুন টপিক নিয়ে ভিডিও আপনারা চান, সেই টপিকটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।